গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতার পথে ট্রাম্প, চুক্তির কাঠামো তৈরির ঘোষণা স্থগিত করলেন। ইউরোপের ওপর বাড়তি শুল্ক, খনিজ আহরণে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, ইইউ। গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা, সৌদি, তুরস্ক, পাকিস্তান সহ ৮ মুসলিম দেশের। ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর। উপত্যকায় ইসরায়েলি হামলায় ৩ সাংবাদিক সহ নিহত ১১। ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। আলোচনা টেবিলে থাকবে ভূখণ্ড ইস্যু। কিয়েভ সহ কয়েকটি শহরে রুশ হামলা জোরদার। মিয়ানমারের বিতর্কিত নির্বাচন ঘিরে বিশ্বজুড়ে সমালোচনা। ফলাফলকে স্বীকৃতি দেবে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট। আসিয়ান পাঠাবে না কোনো প্রতিনিধি। এবং ইউরোপের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঝড় হ্যারির তাণ্ডব। স্পেনের কাতালোনিয়ায় বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীর পানি। ভারী বৃষ্টিতে গ্রিসে 2 জনের মৃত্যু। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই দেশের খবর। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচারণা চালাবেন তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর 74টা পয়েন্টে। এই 74টা পয়েন্টই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের প্রবেশ মুখ এবং এই এখন থেকে প্রায় 1 ঘন্টার মধ্যেই এই আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভা শুরু হবে। বিএনপির জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান যদিও গতকালকে আজকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন, কিন্তু গতকালকে রাত 1টার দিকে তিনি তার শ্বশুর বাড়িতে সিলাম নগরীর সিলাম ইউনিয়নে তার যে শ্বশুর বাড়ি সেখান থেকে রাত 1টার সময় নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে শুধুমাত্র বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা হয়েছে। পুরো সিলেট নগরী একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সিলেটের এই সমাবেশে সিলেট এবং সুনামগঞ্জের 11 জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এবং এই তারেক রহমানের এই সমাবেশকে ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকা ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। মিছিল করে করে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছে সমাবেশে। এবং তাছাড়া গতকালকে রাতে দূর দূরান্ত যে এই সমস্ত উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট কিংবা গোয়াইনঘাট, এই সমস্ত উপজেলার নেতাকর্মীরা এসে রাত্রি যাপন করেছেন। এখানে প্যান্ডেলের ব্যবস্থা করেছে, আলাদা রাতে যাপনের ব্যবস্থা করেছে, খাবার দাবারের ব্যবস্থা করেছে। সবকিছু মিলে বলা যায় আজকের এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য, এই দিনটিকে বিএনপি একটি ঐতিহাসিক করে রাখার জন্য এই সমাবেশে এই আয়োজন করা হয়েছে। বলে রাখা প্রয়োজন যে 2 দশক পরে দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেট আসছেন। যদিও চেয়ারম্যান হিসেবে এটা দলের চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করার পর তার প্রথম জনসভা, এবং তিনি এই জনসভার মাধ্যমে আগামী যেই 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এমনই মনে হচ্ছে। গতকালকে তিনি তার যেই বিএনপি ক্ষমতায় গেলে জনগণের জন্য কি কি করবে সেই বিষয়টি তিনি গতকালকেই বলেছেন। তিনি জনগণের আর বিভিন্ন কার্ড দেবেন, বিভিন্ন স্বাস্থ্য কার্ড সহ বিভিন্ন কার্ড দেওয়ার ব্যবস্থা করবেন। জনগণের বিভিন্ন স্বাস্থ্য সেবায় তিনি মনোনিবেশ করবেন, স্বাস্থ্য, শিক্ষা, মোট কথা বলা যায় আর্থসামাজিক প্রেক্ষাপটে কিভাবে দেশকে উন্নতি করা যায় সেই বিষয়গুলো গতকালকে তার বক্তৃতায় তিনি বলেছেন। আজকে সেই বিষয়গুলো বিশদ আকারে তিনি বলবেন আজকের এই জনসভায়। শুধু এই জনসভা নয়, এই জনসভার পরে তিনি ঢাকা চলে যাবেন সড়ক পথে, এবং ঢাকা যাওয়ার পরে অন্তত 7-8টি জনসভা এবং আরো বেশ কয়েকটি পথসভায় তিনি বক্তব্য রাখবেন, এমনটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাতেই আজকে তিনি প্রবেশ করবেন। তিনি বিমানবন্দর এলাকা ফাইভ-স্টার হোটেলে তিনি আছেন। এবং গতকালকে তিনি হযরত রাতে এসে তিনি প্রায় 8টার দিকে সিলেটে আসেন। এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহপরা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন গতকালকে রাতেই, এবং বিমানবন্দর থেকে নেমেই সরাসরি চলে আসেন শাহজালালের মাজারে। মোটামুটি বলা যায় যে আজকের এই দিনটি
স্মরণীয় করে রাখার জন্য, এই দিনটিকে ঐতিহাসিক করে রাখার জন্য বিএনপি পক্ষ থেকে বেশ কিছুদিন থেকে বেশ প্রচার প্রচারণা চালিয়েছেন। তারা সভা করেছেন, মিটিং করেছেন এবং বিভিন্ন উপজেলা গিয়ে মিটিং করে আজকের যেন সমাবেশে প্রত্যেক উপজেলা থেকে নেতাকর্মীরা এসে জড়ো হয় সেই ব্যাপারে প্রচার প্রচারণা চালাইছে। মোট কথা এ ছিল সিলেটের যে 10টা থেকে বিএনপি জনসভা শুরু হচ্ছে তার সবশেষ খবর। এবার আমি চলেছি, মাঠে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার খবর। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি আলিয়া মাদ্রাসা মাঠের যে জনসভাস্থল, সেই জনসভাস্থলে, এবং আমার ঠিক পেছনেই দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে এই আলিয়া মাদ্রাসা মাঠ। এখনও শীতের সকাল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অঞ্চল থেকে এই মানুষগুলো এসেছেন। তারা আসলে এক নজর তাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেখতে আসলে এই মাঠে ভিড় করছেন। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ এলাকা থেকে, পাশাপাশি সিলেট অঞ্চলের আশপাশের যেসব এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো থেকে আসলে এই নেতাকর্মীরা এসেছেন। অনেকেই রাতে এসে এই মাঠে অবস্থান নিয়েছেন, অনেকেই রাতে হোটেলগুলোতে থাকার জায়গা পাননি। এটি আপনাদেরকে আগেও বলেছি, কয়েকদিন আগে থেকেই কিন্তু সিলেটের আশপাশের যে হোটেলগুলো ছিল, আবাসিক হোটেল, সেই হোটেলগুলো বুকিং হয়ে গিয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। এই সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে কিন্তু সিলেট বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি দিনরাত পরিশ্রম করা হয়েছে। আপনারা আজকে জানেন যে তারেক রহমানের পাশাপাশি কিন্তু এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি গেল কয়েক বছর ধরে আসলে এই যে দলের দুঃসময়ে তিনি হাল ধরে রেখেছিলেন, তাকেও এক নজর দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন। আপনারা জানেন যে গতকাল থেকে যখন তারেক রহমান সিলেটে এসে পৌঁছেছেন, তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে গিয়েছেন রাতেই, পাশাপাশি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির দরগাহে গিয়েছেন। এর পাশাপাশি এরপরে কিন্তু তিনি তার যে শ্বশুরবাড়ি এলাকা ছিল সিলাম এলাকায়, সেই এলাকায় গিয়েছেন, রাতে নৈশভোজ করেছেন এবং এই মুহূর্তে তিনি সিলেটের একটি হোটেলে, অভিজাত হোটেলে তিনি রয়েছেন। সকাল নাগাদ আসলে 9টা নাগাদ আসলে তিনি এখানকার তরুণ প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার একটি কথা রয়েছে। এই মুহূর্তে যে জনসভা স্থলটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেকেই রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন দলে দলে। আমরা বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে এখানে দেখেছি মানুষজন এসেছেন। আপনারা জানেন যে এই জনসভা স্থলে তারেক রহমান বেলা 11টায় এসে পৌঁছার কথা রয়েছে। ইতিমধ্যেই তাকে নিরাপত্তা দিয়ে এই জায়গা পর্যন্ত নিয়ে আসতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি কড়াকড়ি অবস্থান। পাশাপাশি জনসভা স্থলের পুরো এলাকা জুড়ে সিসিটিভি থেকে শুরু করে পুলিশের সাদা পোশাকের যারা রয়েছেন তারা নজরদারি রেখেছেন। পাশাপাশি আমরা দেখেছি র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও এখানে মোতায়েন রয়েছেন। বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, তারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, তাদের জন্য এখানে প্যান্ডেলের জায়গা করা হয়েছে। অনেকেই প্যান্ডেলে রাত্রে অবস্থান করেছেন এবং এর আশপাশে যে সড়কগুলো রয়েছে, আপনারা জানেন যে একটি জনসভা স্থলে রাজনৈতিক, বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগের যে বড় বড় জনসভাগুলো হয়, সেই জনসভা স্থলের আশপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে আজকে অতিরিক্ত যানবাহন আমরা দেখতে পাইনি। বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো যাতে সহজেই এই জনসভা স্থলে এসে পৌঁছাতে পারে, সেই জন্য আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সদস্য রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। আপনারা জানেন যে এই নির্বাচনী জনসভা থেকে নির্বাচনের দেশের আসলে প্রথম জনসভা হিসেবে বিএনপির এই রাজনৈতিক নির্বাচন জনসভা থেকে সিলেটে আসলে শুরু করা হচ্ছে এবং আজকেই এখানে দিক নির্দেশনামূলক বিভিন্ন বক্তব্য দেবেন তারেক রহমান। সেই বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহের জন্য আসলে অপেক্ষা করছেন। পাশাপাশি বলা চলে যে এই নির্বাচনী জনসভা থেকে তার রাজনৈতিক বিভিন্ন প্রতিশ্রুতি থাকতে পারে, এমনটি আসলে ধারণা করছেন এখানকার যারা রয়েছেন। তাই সেই বক্তব্যগুলো শুনতে আসলে অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছেন নেতাকর্মীরা। আপনারা জানেন যে সুনামগঞ্জ এবং সিলেটের যেসব নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি মৌলভীবাজার এবং হবিগঞ্জের যারা ঊর্ধ্বতন নেতাকর্মীরা যারা বিভিন্ন পদে রয়েছেন, তারা কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি তারেক রহমানের সঙ্গে একসঙ্গে ঘুরেছেন। আমরা দেখেছি যে যখন এখানকার যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে তারেক রহমান যখন যান, সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন, আমরা তাকে দেখেছি। পাশাপাশি জেনারেল ওসমানের যে মাজার শরীফটি রয়েছে সেখানে তিনি গিয়েছেন পরপরই, সেখানে কিছু সময় তিনি অবস্থান করেছেন এবং পাশাপাশি তিনি
এখানকার যেসব রাজনৈতিক নেতাকর্মীরা রয়েছেন তাদের খোঁজখবর নিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে দরগাহ প্রাঙ্গণে তারেক রহমান যে কুশল বিনিময় করেছেন সেই চিত্রটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কেননা তারেক রহমানকে বলা হয় যে সিলেট অঞ্চলে তিনি তার শ্বশুর বাড়ি, সে কারণে আমরা তাকে বিভিন্ন স্লোগানে আসলে দেখেছি এখানকার মানুষজন বরণ করে নিয়েছেন। তার শ্বশুর বাড়িতে তখন যিনি গিয়েছেন সিলাম এলাকায় রাত 10টায় তিনি সেখানে নৈশভোজের কথা ছিল। সেখানে পৌঁছানোর পরপরই কিন্তু আমরা দেখেছি বিশেষ তাকে শুভেচ্ছা জানানো হয়, কারণ অনেক বছর পর আসলে তিনি এলেন সিলেটে এবং সিলেটের নেতাকর্মীদের জন্য তার দিক নির্দেশনামূলক বক্তব্য, পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি, এই বক্তব্যগুলো শোনার জন্য আসলে মানুষজন অপেক্ষায় রয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের জনসভাস্থলের সর্বশেষ খবরাখবর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন প্রচারণার খবর জানতে এখন সরাসরি ছিলাম সিলেটে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক যুদ্ধের দামামা থামিয়ে হঠাৎই সমঝোতার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো মহাসচিবের সাথে বৈঠকের পর দ্বীপটি নিয়ে ভবিষ্যৎ চুক্তির রূপরেখা তৈরির ঘোষণা দিয়েছেন তিনি। সেই সঙ্গে স্থগিত করেছেন ইউরোপের কয়েকটি দেশের ওপর 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া 10% শুল্ক। ট্রাম্প জানান, গ্রিনল্যান্ডের খনিজ সম্পদ আহরণে যৌথভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র, ইউরোপ। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় ইউরোপীয় পার্লামেন্ট। গ্রিনল্যান্ড নিয়ে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলা শ্বাসরুদ্ধকর উত্তেজনা এবার নাটকীয় মোড় নিয়েছে। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে মার্কিন প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠকের পর ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে একটি ভবিষ্যৎ চুক্তির রূপরেখা বা ফ্রেমওয়ার্ক চূড়ান্ত হয়েছে। এই সমঝোতার ভিত্তিতে 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের কয়েকটি দেশের ওপর নির্ধারিত শুল্ক স্থগিত করা হয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। তবে গ্রিনল্যান্ড নিয়ে ঘোষিত এই নতুন সমঝোতাকে কিছুটা জটিল বলেও উল্লেখ করেছেন ট্রাম্প। সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেখানকার খনিজ সম্পদ আহরণে যুক্তরাষ্ট্র ও ইউরোপ যৌথভাবে কাজ করবে। ট্রাম্পের দাবি, এই চুক্তির রূপরেখা এমনভাবে তৈরি করা হচ্ছে যা চিরকাল স্থায়ী হবে। এর আগে অর্থনৈতিক ফোরামে দেয়া ভাষণে ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে সুর কিছুটা নরম করে বলেন, দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে তিনি কোনো সামরিক শক্তি বা বল প্রয়োগ করবেন না। ট্রাম্পের এই সুর নরম করাকে ইতিবাচক হিসেবে দেখছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন। তিনি বলেন, শুল্ক আরোপ না করা এবং শক্তি প্রয়োগ থেকে সরে আসার ঘোষণা যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় গঠনমূলক কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করবে। তবে রাসমুসেন সতর্ক করে বলেন, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এমন কিছু পরিকল্পনা এখনও রয়েছে যা ডেনমার্ক সমর্থন করে না। এদিকে ট্রাম্প রুটো বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় ইউরোপীয় পার্লামেন্ট। মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ড অধিগ্রহণের চেষ্টা এবং এতে আপত্তি জানানো ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকির প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেন ইইউর আইন প্রণেতারা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া। কাগজপত্র না থাকায় নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশি সহ 42 জনকে। ভবিষ্যতে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা। গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ 8টি মুসলিম দেশ। উপত্যকায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, অবাধে ত্রাণ প্রবেশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর দিচ্ছে দেশগুলো। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি বর্বরতা। দখলদার বাহিনীর হামলায় 3 সাংবাদিক সহ 11 জন নিহত হয়েছেন। 3 সপ্তাহের মধ্যে হামাস অস্ত্র ত্যাগ না করলে সংগঠনটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। গাজার মাটিতে থামছে না প্রাণহানি। যুদ্ধবিরতি ছাপিয়ে এখনো আকাশ থেকে বোমা ফেলে চলেছে ইসরায়েল। বুধবার উপত্যকায় ড্রোন পরিচালনাকারী সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে নেতানিয়াহুর সেনারা। পরে জানা যায়, তাদের হামলায় প্রাণ গেছে মিশরীয় ত্রাণ সংস্থার হয়ে কাজ করা কয়েকজন সাংবাদিকের। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। একই দিন দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছে শিশুসহ কয়েকজন সাধারণ ফিলিস্তিনি।
গাজায় ধ্বংসস্তূপের এই হাহাকারের মাঝেই শান্তির নতুন সমীকরণ মেলাতে এক কাতারে দাঁড়িয়েছে মুসলিম বিশ্ব। পাকিস্তান, মিশর, সৌদি আরব ও তুরস্ক সহ 8টি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। উপত্যকায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা, কোনো বাধা ছাড়া ত্রাণ প্রবেশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে জোর দিচ্ছে দেশগুলো। এদিকে বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। তিনি বলেন, অস্ত্র হাতে জন্ম নেওয়া এই গোষ্ঠীর জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন হলেও শান্তি রক্ষায় তাদের এটি করতেই হবে। আগামী 3 সপ্তাহের মধ্যে সংগঠনটি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করলে হামাসকে দ্রুত নিশ্চিহ্ন করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। গাজায় শান্তি ফেরাতে ট্রাম্পের প্রচেষ্টাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন মিশরের প্রেসিডেন্ট আল সিসি। ফিলিস্তিন ইস্যুটি মধ্যপ্রাচ্যের অগ্রাধিকারের তালিকায় সবার ওপরে থাকা উচিত বলেও মন্তব্য তার। মিশরের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনই হলো এই অঞ্চলে স্থিতিশীলতা আনার মূল চাবিকাঠি। অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী গাজায় ত্রাণ ও অস্থায়ী আবাসন নিশ্চিত করার উপর জোর দিয়েছেন। একই সঙ্গে তিনি পিস অফ বোর্ডের সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলের 3টি গ্রামে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 2 জন নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলের কেন্নারিত, বাজুরিয়ে ও জাহারানি গ্রামে হিজবুল্লাহর অস্ত্র মজুদ সহ বিভিন্ন স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালানো হয়। হামলার আগে সাইরন বন্দরের দক্ষিণে কেন্নারিত গ্রাম সহ কয়েকটি এলাকায় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি হলেও প্রায় প্রতিদিনই লেবাননের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তিতে সশস্ত্র গোষ্ঠী নিরস্ত করার অঙ্গীকার থাকলেও ইসরায়েলের দাবি, সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি লেবানন। রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার তিক্ত সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এত বিপুল প্রাণহানির পরও 2 নেতা যুদ্ধ বন্ধে সমঝোতায় না পৌঁছালে তা চরম বোকামি হবে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। এমন পরিস্থিতিতে আজ ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল। আলোচনা টেবিলে থাকবে ইউক্রেনের ভূখণ্ড ইস্যু। এদিকে ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় প্রায় 1,500 পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ইউক্রেনের কিয়েভ, জাপোরিজিয়া এবং ওডেসায় আবারও হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে প্রাণ হারিয়েছেন কয়েকজন বেসামরিক নাগরিক। হামলায় ধ্বংস হয়েছে বহু বাড়িঘর। প্রায় 1,500 পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। বিশেষ করে ওডেসার জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন। চুপ করে নেই ইউক্রেনীয় সেনারাও। বুধবার রাশিয়ার দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালায় তারা। এতে কয়েকজন আহত হন। হামলায় একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর তারা 1/2 ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনীয় ড্রোন হামলার আশঙ্কায় দক্ষিণাঞ্চলের কয়েকটি বিমানবন্দরের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে বুধবার মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেনীয় প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। আলোচনার কেন্দ্রে ছিল মার্কিন নেতৃত্বাধীন 20 দফার শান্তি পরিকল্পনা এবং সবচেয়ে জটিল ইস্যু ভূখণ্ড সংক্রান্ত সমঝোতা। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে। এদিকে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যকার সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 2 নেতার মধ্যে বিদ্যমান তীব্র ঘৃণা শান্তি চুক্তির পথে বড় বাধা। যদিও ট্রাম্প দাবি করেন উভয় দেশই একটি চুক্তিতে পৌঁছানোর পর্যায়ে রয়েছে এবং যুদ্ধ বন্ধের সম্ভাবনা এখন অনেকটাই হাতের নাগালে। পাশাপাশি ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এত বিপুল প্রাণহানির পর এখনো যদি পুতিন জেলেনস্কি সমঝোতায় না পৌঁছান তবে তা হবে চরম বোকামি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারের জাতীয় নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। 3য় ধাপের নির্বাচনে কোনো পর্যবেক্ষক দলও পাঠাবে না জোটটি। বিতর্কিত নির্বাচনের মধ্যেই সংঘাতের কারণে কাচিন রাজ্যের একাধিক টাউনশিপে ভোট বাতিলে বাধ্য হয়েছে জান্তা সরকার। মিয়ানমারের বিতর্কিত নির্বাচন ঘিরে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা সমালোচনা। 3 ধাপের নির্বাচনের মধ্যে 2 ধাপ এর মধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী 25শে জানুয়ারি চূড়ান্ত ধাপের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগের 2 ধাপের নির্বাচনে জান্তা সমর্থিত ইউএসডিপি সরকারের প্রার্থীরা বেশ কয়েকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে।
তৃতীয় ধাপের ভোটেও সামরিক সমর্থিত ইউএসডিপির প্রাধান্য স্পষ্ট। মোট ৩১ জন প্রার্থী কোনো ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন, যার ২৮ জনই ইউএসডিপির। এর পাশাপাশি মান্দালয়, বাগো, কারেন ও কাচিন রাজ্যে ভোট নিশ্চিত করতে সামরিক অভিযান, বিমান হামলা ও স্থল আক্রমণ অব্যাহত রেখেছে জান্তা বাহিনী। মিয়ানমারে জান্তা আয়োজিত নির্বাচনের ফলাফলে কোনো স্বীকৃতি দেবে না দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। এমনকি তৃতীয় ধাপের নির্বাচনেও কোনো পর্যবেক্ষক পাঠাবে না জোটটি বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। আরও জানান, গত বছর কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমার তাদের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর অনুরোধ জানিয়েছিল, তবে আসিয়ান সর্বসম্মতিক্রমে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এদিকে সংঘাতের কারণে কাচিন রাজ্যের একাধিক টাউনশিপে ভোট বাতিল করতে বাধ্য হয়েছে জান্তা সরকার। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় বহু এলাকা কার্যত ভোটের বাইরে রয়ে গেছে। দেশজুড়ে ৩৩০ টাউনশিপের মধ্যে ৬৭তেই ভোট হচ্ছে না, যা মিয়ানমারের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। প্রায় ১৫ বছর বন্ধ থাকার পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি পুনরায় চালু করল জাপান। আগামী মাসে বাণিজ্যিকভাবে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। ইউরোপের দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী ঝড় হ্যারি। স্পেনের কাতালোনিয়ায় নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিখোঁজ রয়েছেন একজন। ইতালিতে ৩ দিন ১৫০০-এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শক্তিশালী ঝড় হ্যারির তাণ্ডবে বিপর্যস্ত ইতালি, সবচেয়ে ক্ষতির মুখে সিসিলি। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী সার্ডিনিয়া ও কালাব্রিয়ায় ৩ দিনে ১৫০০-এর বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। ঝড়টি আঘাত হানে স্পেনের উপকূলীয় এলাকায়ও। জিরোনায় অনিয়ার নদীর পানি দ্রুত বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, পানি ঘরে ঢোকার আশঙ্কা না থাকলেও পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। এছাড়া জিরোনা এলাকায় গাড়ি চালাতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। পরে উদ্ধার অভিযান শুরু করা হলেও বৈরী আবহাওয়ায় তা বন্ধ করতে হয়। বন্যার ঝুঁকিতে স্কুল ও সব ধরনের ক্রীড়া কার্যক্রম বাতিল করা হয়। ভূমধ্যসাগর উত্তাল হয়, লাল পতাকা টানানো হয় সৈকতে। কর্তৃপক্ষ বলছে, হ্যারির প্রভাব এখনও কাটেনি। উপকূল ও বন্যা কবলিত এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ইউরোপের দক্ষিণাঞ্চল জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। নাদিম মারজান, সময় সংবাদ। গ্রিসে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ২ জনের প্রাণহানি হয়েছে। রাজধানী অ্যাথেন্স সহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়। অ্যাথেন্সের দক্ষিণাঞ্চলে গ্লাইফদা এলাকায় আকস্মিক বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ির ধাক্কায় এক নারী নিহত হন বলে জানায় দমকল বিভাগ। এর আগে দেশটি দক্ষিণাঞ্চল পেলোপেনিসে একটি বন্দরে উত্তাল সাগরে পড়ে কোস্টগার্ডের এক সদস্য নিখোঁজ হন। পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টিপাত পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের দায়ে বাংলাদেশি সহ কয়েকটি দেশের ৪২ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া এবং নথিপত্র যাচাই শেষে গত মঙ্গলবার থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া সরকার। এরই ধারাবাহিকতায় কেলান্তান ইমিগ্রেশন বিভাগ বাংলাদেশি সহ ৪২ বিদেশি নাগরিককে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। কেলান্তান ইমিগ্রেশন বিভাগের উপপরিচালক এক বিবৃতিতে জানান, মঙ্গলবার থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ফেরত পাঠানোদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভারত এবং পাকিস্তানের নাগরিক রয়েছেন। সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র নিশ্চিত করার পরেই তাদের বিমানে তুলে দেওয়া হয়। ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে এসব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে তারা আর মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের সুযোগ পাবেন না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে কেলান্তান ইমিগ্রেশন বিভাগ যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর, নিয়মতান্ত্রিক এবং কার্যকর পদক্ষেপ গ্রহণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। নেপালে জাতীয় নির্বাচনকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। কাঠমান্ডুর মেয়রের পদ থেকে ইস্তফা দিয়ে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় নাম লিখিয়েছেন বালেন্দ্র শাহ।
দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসও নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে। আন্দোলন পরবর্তী নেপালের দায়িত্ব নিতে লড়াই নেমেছেন অন্যান্য দলের প্রার্থীরাও। দেশটিতে এবার প্রবীণ বনাম তরুণদের মাঝে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নেপালের ঝাপা জেলার ৫ নম্বর সংসদীয় আসনে ৩০ বছর ধরে প্রতিটি নির্বাচনে জয়ের রেকর্ড গড়েছেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার তার শক্ত ঘাঁটিতে ঢুকে জয়ে ছিনিয়ে আনার পরিকল্পনা করছেন তরুণ নেতা বালেন্দ্র শাহ। রাষ্ট্রীয় স্বাধীন পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশ নিতে রোববার কাঠমান্ডুর মেয়র পদ থেকে পদত্যাগ করেন তরুণ প্রজন্মের আইডল খ্যাত র্যাপার বালেন্দ্র। এর মধ্যেই শুরু করেছেন নির্বাচনী প্রচারণাও। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবার বাজিমাত করতে পারে বলেও ধারণা অনেক বিশ্লেষকের। নির্বাচনের মাঠে উত্তাপ ছড়াচ্ছে দেশটির সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পার্টির ভাঙনের খবর। দলটির বিদ্রোহী একটি অংশ জেনজিদের প্রতিনিধিত্বকারী ৪৯ বছর বয়সী গগন থাপাকে তাদের নতুন সভাপতি নির্বাচিত করেছে। রোববার সর্বোচ্চ আদালতে গগন থাপার কার্যনির্বাহী কমিটিকে নির্বাচন কমিশন বৈধতা দেয়ায় এটিকে চ্যালেঞ্জ জানিয়ে রিট করেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দলের বিদায়ী প্রধান শের বাহাদুর দেউবা। তার দাবি সিদ্ধান্তটি পক্ষপাত দুষ্ট ও আইনের সরাসরি লঙ্ঘন। এবারে নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন নেপাল পার্টির চেয়ারম্যান কুলমান ঘিসিং ও ধরন সাব মেট্রোপলিটন সিটির মেয়র হারকা সাম্পাঙ্গা। নেপালের আদিবাসী জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় কুলমান ঘিসিং সম্প্রতি নির্বাচনে অংশ নিতে সুশীলা কার্কির অন্তর্বর্তী সরকারের জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন ঘিসিং ও যুব ও ক্রীড়া মন্ত্রী বাবলু গুপ্তা। নেপালের রাজনীতিতে এই নাটকীয় পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয় গত সেপ্টেম্বর মাসে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া জেনজির বিক্ষোভ দ্রুতই দুর্নীতি বিরোধী আন্দোলনে রূপ নেয়। সেই আন্দোলনে অন্তত ৭৭ জন প্রাণ হারান। শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হন কেপি শর্মা ওলি। সেই বিক্ষোভের অন্যতম নেতৃত্ব ছিলেন বালেন্দ্র শাহ। বর্তমানে তার দলের কেন্দ্রীয় কমিটিতেও ওই আন্দোলনের অনেক নতুন মুখ স্থান পেয়েছেন। ৫ই মার্চ হতে যাওয়া এবারের নির্বাচনে তাই প্রবীণ বনাম তরুণদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের বিতর্কিত সামরিক আইন ঘোষণায় সহযোগিতার দায়ে সাবেক প্রধানমন্ত্রী হান দুক সুকে ২৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় বুধবার সিওলের কেন্দ্রীয় জেলা আদালতের বিচারক রায় বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন হান দুক সু। আদালতের মতে সামরিক আইন জারির পর আইন অনুযায়ী মন্ত্রিসভার বৈঠক না ডাকা এবং ইয়ন সুক ইয়োলের সিদ্ধান্ত সহায়তার মাধ্যমে তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলেন। রায়ের পর প্রমাণ নষ্টের আশঙ্কায় ৭৬ বছর বয়সী হানকে তাৎক্ষণিকভাবে আটক রাখার নির্দেশ দেন আদালত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের ১৪ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ। এই দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ.ই. নানা আকুফো আদো। বুধবার লন্ডনে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে পর্যবেক্ষক দলের নাম ঘোষণা করেন। এ সময় তিনি বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিতে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। মিশন সম্পন্ন হওয়ার পর পর্যবেক্ষক দলটি কমনওয়েলথ মহাসচিবের কাছে নির্বাচনের ফলাফল এবং সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন জমা দেবে। পরে প্রতিবেদনটি বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রায় ১৫ বছর পর বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র একটি চুল্লি পুনরায় চালু করেছে জাপান। ফুকুশিমার দুর্ঘটনার পর পারমাণবিক শক্তিতে অর্জনের পথে এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে টোকিও। স্থানীয় সময় বুধবার টোকিওর কাশিওয়াজাকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ৬ নম্বর চুল্লি পুনরায় চালু করা হয়। একদিন আগে অ্যালার্ম ত্রুটির কারণে কার্যক্রম পিছিয়ে যায়। আগামী মাসে এটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে জানানো হয়। ৭টি চুল্লির এই কেন্দ্রটি একসময় ৮.২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত, তবে আপাতত মাত্র একটি চুল্লি চালু হচ্ছে। ২০১১ সালের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর জাপান সব রিঅ্যাক্টর বন্ধ করে দেয়। জাপানের মাউন্ট আসোতে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজের একদিন পর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। স্থানীয় সময়ে বুধবার পর্বতের একটি আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টারটি পড়ে থাকতে দেখা যায়। এরপর উদ্ধার অভিযান জোরদার করে স্থানীয় প্রশাসন। হেলিকপ্টারে ২ জন পর্যটক ও ১ জন পাইলট ছিলেন।
এর আগে মঙ্গলবার স্থানীয় একটি চিড়িয়াখানা থেকে পর্যটক সহ হেলিকপ্টারটি উড্ডয়ন করে 10 মিনিট পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রবাসী বাঙালিদের সংগঠন উত্তর আমেরিকার বেঙ্গল কনফারেন্স NAVC-র এবারের বঙ্গ সম্মেলন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। যুক্তরাষ্ট্র ও কানাডার বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় বাঙালিদের এই আয়োজনে এবার যোগ দেবেন বিখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু সহ একাধিক শিল্পী। 3 দিনের এই আয়োজন শুরু হবে আগামী 4 জুলাই। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য জানান আয়োজকরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 1981 সালে গঠিত হয় প্রবাসী বাঙালিদের সংগঠন উত্তর আমেরিকার বেঙ্গল কনফারেন্স NABC। এরপর থেকে প্রতি বছর নিয়ম করে বঙ্গ সম্মেলনের আয়োজন করে আসছে সংস্থাটি। এর মধ্য দিয়েই প্রবাসে বসবাসরত ভারত ও বাংলাদেশের বাঙালিরা নিজেদের বাঙালিয়ানা বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার প্রয়াসে সামিল হন। বিদেশের মাটিতে বসবাসরত প্রবাসী বাঙালিদের এক ছাতার নিচে নিয়ম করে একত্রিত করা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও প্রবাসে থাকা বাঙালিরা এই আয়োজনে বড় অংশীদার বলেই মত সংশ্লিষ্টদের। বাঙালি হিসেবে সারা পৃথিবীতে যে আমাদের সংস্কৃতিটা, যেটা সত্যি কোনো ডিভাইড করা যাবে না, আমাদের কোনো বিভেদ রেখা নেই। বাঙালিদের এরকম একটা মেকা বলতে গেলে নর্থ, যেটা আমাদের NABC এভরি ইয়ার হয় কোনো না কোনো শহরে, USA বা কানাডাতে, কিন্তু এতটা বাঙালিয়ানা ওখানে না গেলে হয়তো আমিও আজকে ফ্লুয়েন্ট বাংলায় কথা বলতে পারতাম না। এক অপরকে এত ভালোভাবে দেখি, আর কখনো কোনো তফাৎ থাকে না কি কে বাংলাদেশ থেকে কে ইন্ডিয়া থেকে, আমরা জানি শুধু বাঙালি। বুধবার স্থানীয় সময় রাতে কলকাতায় আয়োজিত বঙ্গ সম্মেলনের কিক অফ পার্টিতে যোগ দিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত ভারত ও বাংলাদেশের প্রবাসীরা। উপস্থিত ছিলেন কলকাতার চলচ্চিত্র শিল্পী, ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিরাও। আমরা আসি পুরনো স্মৃতি নিয়ে, বাংলা ভাষা, বাংলা মাটির সঙ্গে সম্পর্কটা যেন বেঁচে থাকে এবং আমাদের সামনের প্রজন্মের, আমাদের ছেলে মেয়েদেরকেও সেই বাংলার ভালোবাসাটা ওদেরকে ছুঁয়ে দেওয়ার আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গার বাঙালিরা আসে ওই সময় এই বঙ্গ সম্মেলনে। এটা হচ্ছে 3 দিনের এক আড্ডা মারার জায়গা, বাঙালিদের যেটা সব থেকে প্রাণের ব্যাপার। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং তার সাথেই বাংলা ভাষাকে, বাংলার সংস্কৃতিটিকে তুলে ধরা সবার কাছে, এটাই আমাদের উদ্দেশ্য। 3 দিনব্যাপী এবারের বঙ্গ সম্মেলন আগামী 4 জুলাই শুরু হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতার পথে ট্রাম্প, চুক্তির কাঠামো তৈরির ঘোষণা, স্থগিত করলেন ইউরোপের ওপর বাড়তি শুল্ক, খনিজ আহরণে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র EU। গাজার শান্তি পরিষদে যুক্ত হওয়ার ঘোষণা, সৌদি, তুরস্ক, পাকিস্তান সহ 8 মুসলিম দেশের ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জোর। উপত্যকায় ইসরায়েলি হামলায় 3 সাংবাদিক সহ নিহত 11। এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে আজ রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। আলোচনার টেবিলে থাকবে ভূখণ্ড ইস্যু, কিয়েভ সহ কয়েকটি শহরে রুশ হামলা জোরদার। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। কাজল আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।